হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের রিটেন পার্ট নিয়ে। সো এখানে অ্যাডমিশনে কোন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেটার উপরে এখন আমি আলোচনা করব। আজকে আমার এই আলোচনা প্রথম ক্লাস, রিটেন ইংলিশ পার্টের আজকে প্রথম ক্লাস। এখানে আমি তোমাদেরকে আলোচনার আগে শুরুতেই চলো আমরা দেখে নিই আজকে কি আলোচনা করব প্রথম ক্লাসে। সো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা একটা প্যাসেজ থাকবে, এরকম শর্ট প্যাসেজ। এই প্যাসেজে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনের আনসার আমরা করব। সো ইউজুয়ালি এখানে 1 to 4 কোয়েশ্চেন থাকে, আমরা সেই কোয়েশ্চেনের আনসার করব এই প্যাসেজটি পড়ে। দেন 2 নাম্বারে আমরা চলে যাব মেক আ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এরকম একটা শর্ট প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা পড়ে প্যাসেজের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে আমাদের একটা প্রেসিস লিখতে হবে। এটা অনেকটা সারমর্ম বা সারাংশ আমরা লিখেছি বাংলাতে, ঠিক ওরকম একটা বড় প্যারাগ্রাফের মতো দেওয়া আছে। এখান থেকে শর্ট করে আমাদের 5 সেন্টেন্সের মধ্যে একটা প্রেসিস আমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা দেখব ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু বাংলা। এরকম 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে থাকবে, বাংলা করতে হবে। অথবা এরকম হতে পারে যে বাংলায় থাকবে, সেটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এরকম দুটোর যে কোনোটাই হতে পারে। সো আজকে আমি আমার প্রথম ক্লাসে আমি ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশন সেই অপশনটা রেখেছি। এরপর এক্সপ্লেইন দ্য ফলোয়িং কনসেপ্টস ইন ইংলিশ, এই জাতীয় কিছু শর্ট ফর্মে আর কি এখানে লিখতে হয়। যেরকম ফর এক্সাম্পল সাইবার ক্রাইম, মানে সাইবার ক্রাইমটা কী, কীভাবে এটার উৎপত্তি, হ্যাঁ, কীভাবে সাইবার ক্রাইমটা হয়। দ্য লিটারেরি টার্ম সনেট, সনেট আসলে বলতে কি বুঝি, মানে শর্টে, এটা খুব সংক্ষিপ্ত আকারে এবং মিনিংফুল ওয়েতে এটা লিখতে হবে। যেরকম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এরপর আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অনলাইন শপিং। সো আজকে আমি 5টা রেখেছি প্রথম ক্লাসে। এরপর এরকম আসতে পারে ইংলিশ যে কবিতাগুলো আছে, সেখানে বিভিন্ন কবিতা আছে, ওই কবিতার মধ্যে থেকে যে কোনো একটা কবিতার হয়তো 4টা লাইন বা 8 লাইন ওখান থেকে উঠিয়ে দিয়ে বললো এই হুইচ পোয়েম আর দিস লাইন্স টেকেন ফ্রম, হুইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম, কে এই কবিতাটার লেখক, হোয়াট ডাজ হি মিন বাই, হ্যাঁ, এটা দিয়ে সে কী বুঝিয়েছে, এরকম হতে পারে। এরপরে এই জাতীয় প্রশ্নও আসে, এরকম রাইট 6 সেন্টেন্স অন দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্টস, ইয়াংদের উপর কালচারের প্রভাবটা কী। তো এখানে এরকম থাকলে সেখানে 6টা বাক্য করতে হবে। এরপরে আছে রাইট 6 সেন্টেন্স অন দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি অফ আওয়ার লাইফ লিভলিহুড, আমাদের জীবনযাত্রায় বায়োডাইভার্সিটির গুরুত্বটা কী। এরপরে বলছে হোয়াট ইজ এ রাইম, রাইম বলতে আমরা কী বুঝি। তাহলে এই ওভারঅল আজকে এইগুলোর উপরে আলোচনা করব। সো লেটস স্টার্ট ফার্স্ট। তো আমরা যদি শুরু থেকেই শুরু করি তাহলে ঠিক এরকম হয় যে আমরা প্যাসেজটা সুন্দর করে আগে পড়ে নিই। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। বাংলাদেশে যে পল্লী সঙ্গীতটা আছে সেটার কিন্তু অনেক ভ্যারাইটি আছে, অনেক রকমের আছে। এই সংগুলো যখন লেখা হয়েছিল তখন আমাদের এই সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের জীবনের যে দৃষ্টিভঙ্গি, আমাদের ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স নদী, রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, গ্রামীণ এবং নদীমাতৃক যে জীবন, এই সবগুলো চিন্তা করেই এই পল্লী যে সাহিত্য বা পল্লী গান, পল্লী গীতি, পল্লী সঙ্গীত, ফোক মিউজিক, এটা তখন লেখা হয়েছিল। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি, এই গানগুলো দিয়ে সমাজের কিন্তু অসমতা এবং দারিদ্রতা
অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, জাগতিক জগৎ, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলতে যেটা বোঝায় আমাদের জাগতিক জগৎ, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, অতি মানবীয় যেটা প্রাকৃতির ঊর্ধ্বে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা বা এই গানের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। মিস্টিক্যাল সংস have been composed using the metaphors of rivers and boats. So এরকম যে গানগুলোর অর্থ ভিতরে লুকায়িত, হিডেন সামথিং, এরকমভাবে বলা যায় মিস্টিক্যাল সংস, সেগুলো রূপক অর্থে নদী, নৌকা এগুলো নিয়ে লেখা হয়েছে। মেটাফোর্স ইটস অ্যান এক্সাম্পল, এটা বাংলায় বলা হয় রূপক অর্থে। এটা যদি এক্সাম্পল দিই, মেটাফোর আসলে কাকে বলে সেটা পরে তোমাদেরকে দেব। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের এই দেশটাই নদী, মৌলিকতভাবে নদীমাতৃক একটা দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনরি অফ ফোক মিউজিক। এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে পল্লী সঙ্গীত সেটা মূলত ভাটিয়ালি ফর্মে আছে। ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। আর এই পল্লী গানগুলো, সঙ্গীতগুলো উন্নয়ন ঘটেছে, এটা আমাদের পরিবেশের তারতম্যর উপর নির্ভর করে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড ইন দ্য ডিফারেন্ট রিজিয়নস। এটা প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে এক এক অঞ্চলে এক এক ধরনের এই গানগুলো সংগৃহীত হয়েছে, লিখিত হয়েছে। দ্য ডায়ালেক্টস টু ভেরি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস। এটা কিন্তু উপভাষা হিসাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবেই ব্যবহৃত হয়েছে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ার ফর ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এই জন্য বাংলাদেশের পল্লী অঞ্চলের গানগুলো এক জায়গা থেকে আরেক জায়গায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এটা ভিন্নতা রয়েছে। দাজ এভাবে দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, আমাদের উত্তর দিকে ভাওয়াইয়া গান আছে, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, আমাদের পূর্বে ভাটিয়ালি, দ্য সাউথ ওয়েস্টার্নে আমাদের বাউল সংস, এবং আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে আছে আমাদের বাউল গান। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। আর এই পল্লী গানগুলো একজন মাত্র মানুষও গেতে পারে, আবার দল বেঁধেও অনেক সময় গাওয়া হয়। ফোক সং সিংস ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, খাবি গান, লতল, কাপ অ্যান্ড গাম্ভীরা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী গানগুলো আসলে ইন্ডিভিজুয়ালি যখন গায় সেটা বাউল গান হতে পারে, ভাটিয়ালি হিসেবে গাওয়া হয়, কবি গান, লোতল কাপ হিসেবে গায়, এবং গাম্ভীরা হিসেবেও গায়। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। কিছু গান আছে একেবারেই ভিন্ন চারিত্রিক দিক থেকে, কিন্তু অন্যান্য যে গানগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দু জায়গাতে একই রকমের আছে। সো আমরা এখন দেখি, আমি দেখো তোমাদের সুবিধার্থে এখানে রেড মার্ক করে রেখেছি যে ওয়ার্ডগুলো এই প্যাসেজে কঠিন বা মনে হতে পারে তোমাদের এগুলোর অর্থ জানা নেই, আমি সেগুলো অর্থ করি। ফোক মানে পল্লী, কম্পোজ মানে যেগুলো লিখিত করা হয়, ইনইকুয়ালিটি মানে অসমতা, মিস্টিক্যাল মানে যেটার ভিতরে কিছু লুকায়িত আছে, হিডেন সামথিং এরকম বোঝাই, সুপার ন্যাচারাল অতি মানবীয়, মেটাফোর্স রূপক অর্থে। সো মেটাফোর্সের যদি এক্সাম্পল দিই এভাবে বলা যেতে পারে, হিজ মাইন্ড ইজ লাইক ওশান, মানে তার মনটা সাগরের মতো। আসলে মন তো সাগরের মতো হয় না, কিন্তু যখন একটা দিয়ে আর একটা তুলনা বোঝাই তখন সেটাকে মেটাফোর্স বলে। ডায়ালেক্টস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো উপভাষা। সিলেটিরা এক একভাবে কথা বলে, নোয়াখালীরা একরকমভাবে কথা বলে, চট্টগ্রামেরা একরকম কথা বলে, কুষ্টিয়া অঞ্চলে মানুষ একভাবে কথা বলে, এটাকে ডায়ালেক্ট বলে। তো তাহলে আমরা 1 থেকে 4, 1 to 4 যে কোয়েশনস সেটার আনসার করি। সো আমরা যদি এখানে দেখি, দেখো বন্ধুরা এখানে লেখা আছে দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ, সবচেয়ে সুইটেবল টাইটেলটা কি হতে পারে এই প্যাসেজের? ডেফিনেটলি বাংলা ফোক মিউজিক। কারণ কি? কারণ দেখো আমরা এখানে পড়েই এসেছি, এখানে দেখো আমরা পড়ে এসেছি এটা কি সম্পর্কে? বাংলাদেশি ফোক মিউজিক। সো যেহেতু এটা বাংলাদেশি ফোক মিউজিক, সো ডেফিনেটলি আমাদের প্রথম উত্তরটা এখানে হবে বাংলা ফোক মিউজিক। দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ বাংলা ফোক মিউজিক।
সো নেক্সট আসো আমরা আমাদের 2 নাম্বারটা দেখি। দ্য রুরাল রিভারাইন লাইফ ইজ রিফ্লেক্টেড ইন, এটা আমাদের কিসে রিফ্লেক্ট করেছে দেখো। দ্য রুরাল রিভারাইন লাইফ ইজ রিফ্লেক্টেড ইন ফেস্টিভ্যাল সংস, উৎসব মুখর গানে, আলক্যাপ সংস, লেটো সংস, না মিস্টিক্যাল সংস? ডেফিনেটলি মিস্টিক্যাল সংস, কারণ এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে মিস্টিক্যাল সংস। এই জন্য যখনই তোমরা কোনো আনসার করবে প্যাসেজটা গল্পের মতো করে বা একেবারে মনে গেঁথে রাখবে, তাহলে হবে কি উত্তর করার সময় দেখবে আর কোনো অসুবিধাই হবে না, তুমি খুব সহজেই উত্তরটা খুঁজে পাচ্ছ। আর প্যাসেজ যদি তোমার ভালো পড়া না থাকে, আয়ত্তে না থাকে, তখন তুমি কিন্তু উত্তর খুঁজে পাবে না। যেমন দ্য ওয়ার্ড জেনরি স্ট্যান্ডস ফর, এখানে এই জেনরি বলতে বোঝাচ্ছে অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস। এই জেনরি বলতে এখানে বোঝাচ্ছে অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস, মানে বিভিন্ন যে ভিন্নতা একটার সাথে আরেকটা সম্পর্কিত, সেটা ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস, এটা অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস, না সাব ক্লাস অফ ফোক মিউজিক, কোনটা হতে পারে? সো দ্য ওয়ার্ড জেনরি স্ট্যান্ডস ফর, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস, মানে কোনো কিছুর যে সৃজনশীল বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা 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 পর্যায়ে পর্যায়ে, সেটাকে আসলে জেনরি বলে। ফাইন্ড দ্য স্টেটসম্যান হুইচ ইজ ফলস, এখন আমাদের বের করতে হবে এর মধ্যে কোনটা সত্য নয়। ফোক সংস কন্টেন সুপার ন্যাচারাল এলিমেন্টস, ভাটিয়ালি অ্যান্ড বাউল আর টু রিজিওনাল ফোক ভ্যারাইটিস, ফোক সংস মাস্ট বেয়ার লোকাল ফ্লেভার, সোশ্যাল ক্রাইসিস ইজ অলসো পার্ট অফ ফোক মিউজিক। সো এর মধ্যে আমরা যদি দেখি এখানে 4-এর 1 যে এ আছে এটা এখানে ফলস, কারণ ফোক সংস কন্টেন সুপার ন্যাচারাল এলিমেন্টস। আসলেই কি তাই? এসো আমরা সবাই মিলে দেখি। নো, ফোক সংস শুধুমাত্র এই যে সুপার ন্যাচারাল এলিমেন্টস দ্বারা বিদ্যমান সেরকম না। ফোক সংস কম্পোজড হয়েছে কালচার, ফেস্টিভ্যালস, ভিউ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রুরাল রিভারেন্ট লাইফ, ইনইকুয়ালিটি, পোভার্টি, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস। তার মানে এই এতগুলি জিনিস নিয়ে মিস্টিক্যাল সংস কম্পোজ করা হয়েছে আসলে কি দিয়ে? এটা আসলে মেটাফোর দিয়ে। ফোক সংস কন্টেইনস শুধুমাত্র সুপার ন্যাচারাল এলিমেন্টস দিয়ে না, এটা কম্পোজ করা হয়েছে ফেস্টিভ্যালস, ভিউ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রুরাল রিভারেন্ট লাইফ, ইনইকুয়ালিটি, পোভার্টি, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস। মানে এতগুলি জিনিস নিয়ে ফোক সং কম্পোজ করা হয়েছে। তার মানে অনলি সুপার ন্যাচারাল ক্যারেক্টার বললে এটা আসলে ফলস হবে। এই জন্য আমাদের এখানে উত্তরটা হবে 4-এর এ, ফোক সংস কন্টেইন সুপার ন্যাচারাল এলিমেন্টস। এটা অবশ্য আমার এফবি পেজ, এটা আমার এফবি এবং ইউটিউব পেজে আমার যে পেজ সেটাকে তোমরা এখানে দেখতে পাবে, ইংলিশ একাডেমি। আমার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে শিটে। যারা সশরীরে ক্লাস করবে তারা এই শিটটা সংগ্রহ করে এখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সো লেটস সি হাউ টু রাইট আ প্রেসিস। প্রেসিস মানে সংক্ষিপ্তকরণ। অনেকটা আমি বলেছি যে বাংলা ব্যাকরণে আমরা যে সেকেন্ড পার্টে আমরা করেছি যে বড় একটা প্যারাগ্রাফ থাকবে বা ভাব সম্প্রসারণ, সেটার সংক্ষিপ্ত অংশকে বলে সারাংশ বা সারমর্ম। তো সেরকম একটা বড়, এটা পড়ে আমাদেরকে এখান থেকে কি করতে হবে, আমাদের একটা সংক্ষিপ্ত একটার ভার্সন করতে হবে। তো সেটা আমরা পড়ে দেখি। দেয়ার ইজ অ্যান এনিমি বিনেথ আওয়ার ফিট, অ্যান এনিমি মোর ডেডলি ফর হার কমপ্লিট ইম্পার্শিয়ালিটি। শি রেকগনাইজেস নো অ্যাডিশনাল বাউন্ডারিজ, নো পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড নো পপুলেশন গ্রুপস। Everyone in the world is threatened by her. The enemy is Mother Earth herself. The power of an earthquake strikes without warning. So বলছে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আমাদের পায়ের নিচেই আমাদের শত্রু আছে। এটা ভয়াবহভাবে অসমতার দিকে নিয়ে যাচ্ছে এবং এই শত্রু এর কোনো বাউন্ডারি নেই, নো ন্যাশনাল বাউন্ডারিজ, নো পলিটিক্যাল পার্টিস, এর কোনো রাজনৈতিক দল মানে না, নো পপুলেশন গ্রুপস, কোনো জনসংখ্যার কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে বোঝে না। এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ থ্রেটেন্ড বাই হার, প্রত্যেকেই এই শত্রুর হুমকির সম্মুখীন। সেটা কিভাবে? দ্য এনিমি ইজ মাদার আর্থ হারসেলফ। এখানে শত্রু বলতে আমাদের এই
পৃথিবীকেই বোঝানো হচ্ছে। দ্য পাওয়ার অফ অ্যান আর্থকোয়াক স্ট্রাইকস উইদাউট ওয়ার্নিং। ফর এক্সাম্পল, একটা ভূমিকম্প যখন হয়, এই আর্থকোয়াক কাউকে কোনো সতর্কবার্তা না দিয়েই হঠাৎ এটা আঘাত হানে। সো ডেফিনেটলি এটা একটা শত্রু, এটা আমাদের প্রাকৃতিক শত্রু। হোয়েন ইট ডাজ, যখন এই ভূমিকম্পটা হয়, ইটস পাওয়ার ইজ ইমেন্স, এটা শক্তিটা প্রচুর। ইফ ইট হ্যাপেন্স ইন আরবান এরিয়াজ, এটা যদি শহর অঞ্চলে এটা ঘটে, দ্য ড্যামেজ ইজ হিউজ, তাহলে ক্ষতির পরিমাণটা ব্যাপক হয়। বিল্ডিং কলাপস, বিল্ডিংগুলো, দালানগুলো সব ভেঙে পড়ে। ব্রিজেস ফল, এখানে আমাদের যে ব্রিজগুলো আছে রাস্তায় সেগুলো সব ভেঙে পড়ে। অ্যান্ড গ্যাপিং ক্র্যাকস অ্যাপিয়ার ইন বিজি স্ট্রিটস, এবং ব্যস্ত রাস্তাগুলোর মাঝখানে ফাটল ধরে একটা গ্যাপ তৈরি করে দেয়। ইফ দ্য কোয়াক স্ট্রাইকস অ্যাট সি, যদি সমুদ্রে এই ভূমিকম্পটা হয়, হিউজ টাইডাল ওয়েভস সুইপ ইনল্যান্ড, সেটা কি হয়, সেটা আমাদের সমতল ভূমিতে প্রচুর জলোচ্ছ্বাস, টাইডাল ওয়েভস এটা সৃষ্টি করে। আর্থকোয়াকস হ্যাপেন হোয়েন টু লার্জ পিসেস অফ আর্থস ক্রাস্ট কল টেকটনিক প্লেটস সাডেনলি স্লিপ। তার মানে ভূমিকম্পটা ঠিক তখনই হয় যখন আমাদের পৃথিবীর যে বড় অংশগুলোর মধ্যে, যেটাকে টেকটনিক প্লেটস বলে, ওই প্লেটগুলোতে যখন ফাটল ধরে তখনই কিন্তু আসলে এই ভূমিকম্পটা হয়ে যায়। দিস প্লেটস স্লোলি মুভ ওভার আ লং পিরিয়ড অফ টাইম, এটা ধীরে ধীরে দীর্ঘদিন ধরে এক জায়গায় পুঞ্জীভূত হতে থাকে। ইট ইজ নট পসিবল টু প্রেডিক্ট হোয়েন অ্যান আর্থকোয়েক ইজ ডিউ, কখন যে একটা ভূমিকম্প হবে এইটা আসলে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। বাট সায়েন্টিস্ট টুডে আর ট্রাইং টু ফাইন্ড সাম ওয়ে অফ ফাইটিং আর্থকোয়াকস। কিন্তু সুখবর হলো, বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা করছে কিছু এরকম উপায় বের করতে যার মাধ্যমে এই আর্থকোয়েকের মোকাবেলা করা যেতে পারে। ইট ইজ পসিবল দ্যাট সামটাইম ইন দ্য নিয়ার ফিউচার ম্যানকাইন্ড উইল ডিসকভার আ ওয়ে অফ প্রোটেক্টিং ইটসেলফ ফ্রম আর্থকোয়াক। হয়তোবা সেদিন আর খুব বেশি দূরে নেই যখন কি হবে, এই মানুষ, এই বিজ্ঞানীরা, এই মানুষ, আমরাই তখন কি করতে পারবো, এই আর্থকোয়াককে, ভূমিকম্পকে আমরা মোকাবেলা করতে পারবো। সো লেটস বন্ধুরা, আসো আমরা দেখি এটা কিভাবে প্রেসিস করতে হয়। সংক্ষিপ্ত 4 থেকে 5টা সেন্টেন্সে এটা কিভাবে লিখতে হয়। সো এতক্ষণ আমরা কি করলাম, আমরা এই প্যাসেজটা পড়লাম, শর্ট প্যাসেজ। এখন এটা থেকে প্রেসিসটা কিভাবে তৈরি করতে হয়, অনেকটা আমি আগেই বলেছি, বাংলা ব্যাকরণে যেরকম সারমর্ম থাকে, একটা ভাব সম্প্রসারণ থেকে সংক্ষিপ্ত ভার্সন করতে হয়, এটা ঠিক সেরকম। সো আমরা ওই পুরো প্যাসেজ থেকে সংক্ষিপ্ত ভার্সনে তোমাদের সুবিধার্থে আমি আগেই কম্পোজ করে রেখেছি এভাবে। সেটা, আর্থকোয়াক ইজ ম্যানকাইন্ডস ডেডলিয়েস্ট এনিমি হুইচ স্ট্রাইকস উইদাউট এনি ডিসক্রিমিনেশন অ্যান্ড ইজ আ থ্রেট টু এভরিওয়ান। আর্থকোয়াক হলো মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য সবচেয়ে ভয়ানক একটা শত্রু, এবং এটা কোনো বৈষম্য ছাড়াই যে কোনো জাতিগোষ্ঠীর উপরে, যে কোনো অঞ্চলে, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো সময় এটা ঘটতে পারে। ইটস পাওয়ার সুপারসিডস এনিথিং ম্যানকাইন্ড ক্যান প্রডিউস। মানব জাতি সৃষ্টি করেছে এরকম যে কোনো শক্তিকে এটা ছাড়িয়ে যেতে পারে। এখানে সুপারসিডস মানে হলো অতিক্রম করা, ছাড়িয়ে যাওয়া। এই সুপারসিডস মানে হলো অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া। ইটস স্ট্রাইকস উইদাউট এনি প্রিয়র ওয়ার্নিং, পূর্ব কোনো সতর্কতা ছাড়াই কিন্তু এই ভূমিকম্পটা ঘটতে পারে। ইট ক্যান উইপ আউট অ্যান এন্টায়ার সিটি, কজ হিউজ টাইডাল ওয়েভস অ্যান্ড ম্যাসিভ অ্যাভালান্সেস। এটা যখন ঘটে, সমুদ্রে যদি ঘটে, তাহলে পুরো অঞ্চলে একটা বড় ধরনের সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় এবং এটা সমতল ভূমিকে প্লাবিত করে দেয়। ইটস পাওয়ার ইজ সো কলোসাল দ্যাট ইট ক্যান ইভেন মুভ আ হিউজ পিস অফ ল্যান্ড, এটা অনেক বড় একটা ল্যান্ডকেও ডুবিয়ে দিতে পারে। সায়েন্টিস্টস আর ট্রাইং টু ফাইন্ড আউট ওয়েজ টু protect the world from earthquakes, but at this point they can only predict where an earthquake will strike so that some precautionary measures can be taken in advance. তো দেখো, আমি এখানে তোমাদের সুবিধার্থে 5টা সেন্টেন্সে এখানে কম্পোজ করেছি। সো এটাই হলো প্রেসিস লেখার রাইট যে প্রসেস এবং ওয়ে, যেটাই বলো, এটা হলো প্রেসিস লেখার একটা সঠিক উপায়। সো তাহলে আমরা আজকে আমার প্রথম ক্লাসে যেটা তোমাদেরকে আমি দেখালাম বন্ধুরা, সেটা হলো রিটেন পার্টের যে ইংলিশ হয় সেখানে
কিভাবে প্যাসেজ থেকে 1 to 4 কোয়েশ্চেন্সের আনসার করতে হয় এবং তারপরে প্রেসিস থাকলে সে প্রেসিসটাকে কিভাবে প্যাসেজ থেকে পড়ে শর্ট ফর্মে আনতে হয় আমি সেটা তোমাদেরকে আজকে দেখালাম। সো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই অনেক ভালো থেকো এবং আশা করছি আমার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আবার পাবো। আল্লাহ হাফেজ।